এডওয়ার্ড দ্য ফিফথ তাহলে খুব ভীত ছিলেন যে ওনার হিমোফিলিয়া আছে, কিন্তু অ্যাকচুয়ালি ওনার হিমোফিলিয়া ছিল না। হিমোফিলিয়া ছিল না আমরা কি করে বুঝলাম? যদি ওনার হিমোফিলিয়া থাকতো তাহলে অ্যাট দ্য টাইম অফ বার্থ উনি মরে যেতেন, কারণ তখন কোনো ট্রিটমেন্ট ছিল না। দ্বিতীয় কথা হচ্ছে এটা কখনোই পসিবল নয় একটা মানুষ সে বড় হলো উইদাউট এনি ইন্টারনাল কাট অর উন্ড। তো এই এডওয়ার্ড দ্য ফিফথ 79 ইয়ার্স পর্যন্ত বেঁচে ছিলেন। বয়সটা চিন্তা করে দেখ, একটা অনেক বয়স। এই 79 ইয়ার্স অবধি যখন উনি বাঁচলেন, তাহলে ইন্টারনাল কার্টুন হয়নি, অথচ নখ কাটলেন না, চুল কাটলেন না, তাই বেঁচে রইলেন, এটা আমরা মেনে নিতে পারি না। তো হি ওয়াজ ট্রুলি আ নন হিমোফিলিক পারসন। তাহলে কথা হলো 79 ইয়ার্সে উনি মারা গেলেন কিভাবে? সেটাও একটা খুব মজার ঘটনা। হিমোফিলিয়া সম্পর্কে একটু আগে বলেছি, আবার বলি। হিমোফিলিয়া মানে যেখানে ব্লাড ক্লটিং হয় না বা রক্ত তঞ্চন বাঁধে না। কোথাও কেটে গেলে আমরা জানি আমাদের নর্মাল ক্ষেত্রে ফাইব্রিনোজেন এবং তার সঙ্গে প্রথমবিন, থ্রম্বোপ্লাস্টিন এরা সবাই জাল বা মেশ তৈরি করে, তার উপরে সে প্লেটলেটরা জমা হয়, তাহলে কোনো ব্লাড বেরোতে পারে না, তাহলে দেয়ার ইজ ক্লটিং অফ ব্লাড। এদের ক্ষেত্রে কি আইদার প্রথমবিন খারাপ বা থ্রম্বোপ্লাস্টিন খারাপ বা ফাইব্রিনোজেন খারাপ, সোজা কথা জালটা তৈরি হলো না। তো জালটা যদি না তৈরি হয়, প্লেটলেটস কোথাও ডিপোজিট করে না, তাহলে ব্লাড বেরোতেই থাকে বা ওজিং অফ দ্য ব্লাড হয়। তো 79 ইয়ার্স অবধি উনি বাঁচলেন, অথচ ওনার কোনো রকম এরকম প্রবলেম হলো না। তো উনি 79 ইয়ার্সে একটা খুব অদ্ভুত ঘটনায় মারা গেছিলেন, সেটা আগে বলে নিই। সেটা হলো যে তখনকার দিনে ইংল্যান্ডের রয়্যাল ফ্যামিলিতে একটা নিয়ম ছিল যে প্রত্যেক বছর রাজা তার অস্ত্রাগার ভিজিটে যেতেন। এটা একটা সেরিমনি, বিউগল বাজতো, ঘোড়া চলতো, রাজা প্যারেড হতো, রাজা এদিক ওদিক ঘুরে দেখতেন। তো when he was 79 years old, এই সেরিমনিটা জাস্ট শেষ হতে যাচ্ছে, একদম এন্ড অফ দ্য সেরিমনি। উনি এই ওপেন হাউস বা অস্ত্রাগার থেকে বেরোতে যাচ্ছেন একটা দরজা দিয়ে, বিশাল বড় দরজা। তো দরজার দুপাশে দুটো স্পিয়ার বা বর্ষা এরকম করে দাঁড় করানো ছিল। অ্যাক্সিডেন্টালি একটা বর্ষা হঠাৎ ওনার উপর পড়ে যায়, ওনার হাতে একটু গেঁথে যায়। তো গেঁথে যেতেই ব্লাড বেরোতে থাকে এবং উনি ব্লাড বেরোনোর পরেই উনি মরে যান। তাহলে ব্লাড বেরোলো এবং উনি মরে গেলেন। তাহলে উনি কি হিমোফিলিক? না, উনি হিমোফিলিক নন। He died due to a massive heart attack at the fear of hemophilia. হিমোফিলিয়ার ভয়তে ম্যাসিভ হার্ট অ্যাটাক হয় এবং উনি মরে যান। কিন্তু যেহেতু ওনার উইশ এবং ওনার উইলে এই হিমোফিলিয়া স্টাডি শুরু করা হয়েছিল, তাই জন্যে ওনাকে একটা বদনাম দেওয়া হয়। সেই বদনামটা কি? এই এডওয়ার্ড দ্য ফিফথকে বলা হয় ফাদার অফ হিমোফিলিয়া। ফাদার অফ হিমোফিলিয়া। Father of hemophilia was Edward the Fifth. Edward the Fifth was a king from a great family. The family is known as Royal Family of England. Royal Family of England. তখন কিন্তু ইউকে বলে কোনো নাম ছিল না, তাই এটাকে বলা হতো রয়্যাল ফ্যামিলি অফ ইংল্যান্ড, বা এটার নাম হচ্ছে ভিক্টোরিয়ান ফ্যামিলি। যদিও কুইন ভিক্টোরিয়া, যার নামে এই ফ্যামিলিটার পরবর্তীকালে নাম হয়েছে, তিনি তখনও জন্মাননি, কিন্তু এটাকে ভিক্টোরিয়ান ফ্যামিলি বলা হয়। তো এই ভিক্টোরিয়ান ফ্যামিলি পেডিগ্রি বা রয়্যাল ফ্যামিলি পেডিগ্রি বা Hemophilian pedigree is the first pedigree of the world. Hemophilian pedigree is the first pedigree of the world. This pedigree was created at the time of Edward the Fifth, 400 years ago from now. But the age of this pedigree is not 400 years, because Edward the Fifth was king এবং তখন রাজাদের মনে করা হতো ডাইরেক্ট ডিসেন্ডেন্টস অফ গড বা ভগবানের প্রতিভূ।
তাই রাজা সকালে উঠে কি খেলেন, কি জামা পরলেন, কার সঙ্গে কথা বললেন, প্রতিটা জিনিস ইন দ্য ফর্ম অফ দ্য ডায়েরিতে লেখা হতো। তার মধ্যে কিছু ইম্পর্টেন্ট জিনিস থাকতো, কিছু আনইম্পর্টেন্ট জিনিস থাকতো। তো এডওয়ার্ড দ্য ফিফথ এই ডায়েরিগুলো প্রোভাইড করলেন 50 জন ওর কোর্ট ডক্টরসদের বা সেমি ডক্টরসদের, যারা এই ডায়েরিটা গুলোকে খুব থরলি পড়লো। তার মধ্যে কিছু রেলেভেন্ট ইনফরমেশন পেল, কিছু ইররেলেভেন্ট ইনফরমেশন পেল। তো এই 400 ইয়ার্স ধরে যে ডায়েরিগুলো লেখা হয়েছিল সেগুলোকে পড়লেন এবং সেখান থেকে একটা সাম আপ বা কনক্লুশনে এলেন। তাহলে ক্রিয়েট করা হলো 400 বছর আগে, আরো 400 বছরের পুরনো ইতিহাস পাওয়া গেল। তাই জন্য আমরা এজ অফ পেডিগ্রি বলি। এজ অফ পেডিগ্রি কিন্তু 400 নয়, এজ অফ পেডিগ্রি কিন্তু 400 প্লাস 400 মানে হচ্ছে 800 বছর এর বয়স। 800 years old pedigree, okay, created 400 years back from now. This pedigree is called as the first pedigree of the world, first pedigree of the world, but this is not the oldest pedigree. আবার গন্ডগোল, যে ফার্স্ট সে ওল্ডেস্ট নয়, এরকম কখনো হতে পারে? ফার্স্ট মানেই তো ওল্ডেস্ট না, যে ফার্স্ট সে ওল্ডেস্ট না। Oldest pedigree of the world were the Egyptian pedigree. Egyptian pedigree depicted at the wall of pyramid. পিরামিডের গায়ে লেখা যে পেডিগ্রি, ইজিপশিয়ান পেডিগ্রি, তারা আমাদের কাছে হচ্ছে ওল্ডেস্ট পেডিগ্রি। এই ওল্ডেস্ট পেডিগ্রি গুলোর বয়স কিন্তু অনেক বেশি। ওল্ডেস্ট পেডিগ্রির বয়স অনেক বেশি। ওল্ডেস্ট পেডিগ্রি গুলো 4000 বা 4000 ইয়ার্স ওল্ড পেডিগ্রি। তাহলে যে ওল্ডেস্ট সে কেন ফার্স্ট হলো না? কারণ পেডিগ্রির ব্যাপারে কতগুলো ইম্পর্টেন্ট জিনিস আমাদের মাথায় রাখতে হবে। পেডিগ্রি মানে শুধু ক্রিয়েট করলেই হলো না, সেটাকে পুরোটাকে ফ্যামিলি হিস্ট্রিকে অ্যানালাইজ করতে হবে। অ্যানালাইজ করার পরে তার থেকে একটা কমন কনক্লুশন আসতে হবে, যেটা এই ইজিপশিয়ান পেডিগ্রি বা মিশরের তখনকার যে পেডিগ্রি, এখানে যা যা আঁকা ছিল, যা যা লেখা ছিল, তার পুরোটা এখনো আমরা পড়তে পারিনি। তাই জন্য সেটাকে প্রপারলি অ্যানালাইজও করতে পারিনি, কনক্লুশনও ড্র করতে পারিনি। কিন্তু রয়্যাল ফ্যামিলির পেডিগ্রি বা ভিক্টোরিয়ান ফ্যামিলির পেডিগ্রি বা মিশরিয়ান পেডিগ্রি থেকে এর তিনটে কাজই আমরা করতে পেরেছি। একে পড়তে পেরেছি, একে অ্যানালাইজ করতে পেরেছি এবং এখান থেকে একটা কমন কনক্লুশন ড্র করতে পেরেছি। তো এই যে কোর্ট ডক্টরসরা ছিল এডওয়ার্ড দ্য ফিফথের রাজসভায়, সেই কোর্ট ডক্টরসরা আলটিমেটলি কি বললেন? এরা কতগুলো অদ্ভুত কথা বললেন তখনকার সময়ের নিরিখে। এই অদ্ভুত কথাগুলো কি বললেন? It is a non-curable disease. Non-curable disease. ভাবা যায় না তখনকার কথায়, যেখানে রাজা ভগবানের প্রতিভূ, সেখানে ভগবানের এমন একটা অসুখ করেছে যে অসুখটা সারানো যাবে না। That means we can solve this, but we cannot cure this disease. The second thing, they said that it was not a native problem. নিজস্ব সমস্যা নয়, it was not a native problem for royal family, but introduced by great grandmother of Edward the Fifth, great grandmother of Edward the Fifth. তখনকার সময় রেসপেক্টে এটাও ভাবা যায় না, গ্রেট গ্র্যান্ডমাদার তার মানে একটা ফিমেলের ইম্পর্টেন্স ছিল। তখনকার দিনে মেয়েদের 400 বছর আগে কিন্তু মেয়েদের কোনো সম্মান ছিল না, কোনো ইম্পর্টেন্স ছিল না। বলা হলো এই ডিজিজটা ছিলই না। এটা নিয়ে আসলেন কে? গ্রেট গ্র্যান্ডমাদার অফ এডওয়ার্ড দ্য ফিফথ,
হু ওয়াজ প্রিন্সেস অফ ফ্রান্স, ফ্রান্সের প্রিন্সেস ছিলেন, তার সাথে ইংল্যান্ডের রাজার বিয়ে হয়েছিল এবং ওই ফ্রান্সের প্রিন্সেসের ফ্যামিলিতে এই ডিজিজটা ছিল। উনি নিজে অ্যাফেক্টেড ছিলেন না, কিন্তু বলা হলো উনি ডিজিজটা ক্যারি করে নিয়ে আসলেন। আবার সেই সময়ের কথা ভাবি, তখন কিন্তু হেরিডিটি বা জেনেটিক্যাল এইসব টার্ম জানা ছিল না। হেরিডিটি টার্ম এলো 1891-এ আফটার গ্রেগর জোহান মেন্ডেল। তো ওরা সেখানে হেরিডিটারি ডিজিজ বা হেরিডিটারি টার্ম এর কোনো কথাই ইউজ করতে পারেননি। ওরা খালি বলেছেন যে এই ডিজিজটা এনেছিলেন গ্রেট গ্র্যান্ডমাদার অফ এডওয়ার্ড দ্য ফিফথ। আরো কি বললেন? বললেন দিস disease can be controlled by specific marriage of king। ভয়ঙ্কর কথা, রাজা নিজের ইচ্ছে বিয়ে করতে পারবেন না যাকে খুশি। রাজা কাকে বিয়ে করবেন সেটাকে ভালো করে স্টাডি করে বিয়ে করতে হবে। তো এই সব কটা কথাই তখনকার রেসপেক্টে অনেক অ্যাডভান্স কথা এবং পানিশেবল অফেন্স। তো রাজা কি করলেন? রাজা এই 50 জন যে কোর্ট ডক্টরস প্রত্যেকের মৃত্যুদণ্ড দিলেন বা সেন্টেন্স টু ডেথ হলো এবং তাদের প্রত্যেকের মাথা গিলোটিনে কেটে ফেলা হলো। সো তোরা ভাবি এরকম একটা অদ্ভুত কথা কি করে হলো, কিরকম ভয়ঙ্কর কথা কেন? এ তো আমরা আমাদের দেশে দেখতে পেয়েছি। যখন আমরা জিজ্ঞেস করি শাহজাহান কি তৈরি করেছিলেন বা তাজমহল কে তৈরি করেছিলেন, তখন সবাই বলি শাহজাহান। কিন্তু শাহজাহান নিজে একটা পাথরও কি আটকেছিলেন না। প্রায় 10,000 লোক এই তাজমহল তৈরি করেছিলেন। তাজমহল তৈরি করার পরে শাহজাহান প্রত্যেকের হয় আঙুল কেটে দিলেন আর তা না তো মেরে ফেললেন, যাতে এর কোনো কপি না তৈরি হতে পারে। তোরা কি জানিস এখন পর্যন্ত আর্কিওলজিক্যাল সার্ভে একজন লেবারের নাম জানতে পেরেছে, যার নাম হচ্ছে ঈশা খান। কি করে জানতে পারলেন? এই তাজমহলের একদম ডোমের উপরে তিনি পাথর দিয়ে ডিজাইন করতে করতে আনমনে নিজের নামটা লিখে ফেলেছিলেন এবং ওই ওপরে উঠে কেউ কোনোদিন দেখেনি, তাই জন্য তার নামটা থেকে গেছে। আদারওয়াইজ কিন্তু আর যে 9,999 জন কারোর কথা আমরা জানতে পারি না। এখানে এই 50 জনের নাম আমরা জানতে পারি না, বাট দে ক্রিয়েটেড দ্য ফার্স্ট পেডিগ্রি অফ দ্য ওয়ার্ল্ড। বাট দ্য নেম অফ দ্য প্রোব্যান্ড মানে কি যার উইশ এবং উইলে পেডিগ্রি তৈরি হলো, তার ইম্পর্টেন্স পেডিগ্রিতে থেকে গেল। তিনি হলেন এডওয়ার্ড দ্য ফিফথ। So Edward the Fifth is called as first proband or first propositus। যত পেডিগ্রি আছে তার ফার্স্ট প্রোব্যান্ড বা প্রপোজিটাস হিসেবে আমরা কার নাম পাবো? নাম পাবো এডওয়ার্ড দ্য ফিফথ, কারণ ওনার ইচ্ছেতে, ওনার উইল এবং ওনার উইশে পেডিগ্রি ক্রিয়েট হয়েছিল। তো এই পেডিগ্রি ক্রিয়েট করতে গেলে যখন আমরা কার কথায় আসবো? আবার একটু আগে বলেছিলাম, সেটা হচ্ছে জেনেটিক্যাল ফ্যামিলির কথা। তো এই জেনেটিক্যাল ফ্যামিলি বলতে কি বুঝি সেটা আমি অলরেডি ডেফিনেশনে বলেছিলাম, কিন্তু এই ডেফিনেশনে না এক্সপ্লেন করেছিলাম। এখন আমরা তাহলে একটা ডেফিনেশনে যাওয়ার চেষ্টা করি। জেনেটিক্যাল ফ্যামিলি মানে জেনেটিক্যাল ফ্যামিলি consists of all sorts of individuals, having either blood relation মানে হচ্ছে অফস্প্রিং, or marriage relation among themselves,
among themselves. And proband এর ইম্পর্টেন্স আছে, and sociological family of proband must be a part of it, দ্বিতীয় আরেক ধরনের ফ্যামিলির কথা ডিসকাস করেছিলাম, যাদের আমরা বলেছিলাম সোশিওলজিক্যাল ফ্যামিলি। Sociological family consists of parent and their offspring. শুধু বাবা মা এবং তাদের বাচ্চাদের নিয়ে যে ফ্যামিলি তৈরি হয় তাকে বলছি সোশিওলজিক্যাল ফ্যামিলি। আর জেনেটিক্যাল ফ্যামিলি মানে সব রকমের রিলেশনশিপ। সেই রিলেশনশিপকে দেখ আমরা দুটো ভাগে ভাগ করেছি। একটাকে আমরা বলছিলাম ব্লাড রিলেশন, মানে হচ্ছে অফস্প্রিং, ছেলে মেয়ে অফস্প্রিং। আরেক ধরনের রিলেশনের কথা আমরা এসেছি, যাকে আমরা বলেছি ম্যারেজ রিলেশন। তাহলে ইন পেডিগ্রি অ্যানালিসিস ম্যারেজ রিলেশনের খুব বড় ইম্পর্টেন্স আছে। ম্যারেজকে ইন টার্মস অফ পেডিগ্রি, ম্যারেজকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারব। একটা ভাগকে আমরা বলবো কনস্যাঙ্গুইনাস ম্যারেজ। Consanguineous marriage means marriage within the same genetical family. Marriage within same genetical family. আরেক ধরনের ম্যারেজ আছে যাকে আমরা বলি নন কনস্যাঙ্গুইনাস ম্যারেজ। Non-consanguineous or other type of marriage. Non-consanguineous or other type of marriage. This marriage occurs between individuals belongs to two different genetical families. এই ডিফারেন্ট জেনেটিক্যাল ফ্যামিলিজ বা সেম জেনেটিক্যাল ফ্যামিলিজ আমাদের দেশের রেসপেক্টে আমরা চিন্তা করি। আমাদের এই যে বেঙ্গল, বিহার, উড়িষ্যা, এটাকে একটা সময় বলা হতো বেঙ্গল। তো এই সময় আমাদের প্রত্যেকের কাছে আমরা কিছু টাইটেল বিয়ার করি। এই টাইটেল সিস্টেমটা শুরু হয়েছিল বল্লাল সেন বা লক্ষণ সেনের সময় থেকে। ওরা কি করলেন, আমরা পড়েছি হিস্ট্রিতে, কাস্ট সিস্টেম তৈরি করলেন। কাস্ট সিস্টেম মানে শুধু কাস্ট না, ওরা কি করলেন, একটা করে কাপল সিলেক্ট করলেন, বললেন আজ থেকে তোমার টাইটেল হচ্ছে অমুক, শ্রীধর ভট্টাচার্য। বললো তোমাকে এই জমি দেওয়া হলো, তুমি এই কাজ করবে। আরেকটা কাপল নিল, বললো তোমার টাইটেল হচ্ছে বোস, তুমি এই কাজ করবে, তোমাকে এই জমি দেওয়া হলো। আরেকটা কাপল নিল, শ্রীধর টাইটেল নেওয়া হলো মিত্র, বলা হলো যে তুমি এই কাজ করবে, তোমাকে এই জমি দেওয়া হলো। আবার আজকের দিনে আমরা যে টাইটেল বিয়ার করি, আমাদের এখানে আমাদের পেডিগ্রি স্টাডি করার জন্য আমাদের দেশে এই ইস্টার্ন রিজিয়নে যে সিস্টেমকে কাজে লাগানো হয়েছে তার নাম হচ্ছে মান মন্দির স্টাডি। এই মান মন্দির হাওড়াতে একটা জায়গায় দীর্ঘকাল ধরে এবং নৈহাটির কিছু জায়গায় দীর্ঘকাল ধরে জেনারেশন আফটার জেনারেশন লোকেরা তাদের ফ্যামিলি হিস্ট্রিকে লিপিবদ্ধ করত, সেগুলো পাওয়া গেছে, তাকে স্টাডি করা হয়। এই স্টাডি করে দেখতে পাই যে প্রত্যেকটা টাইটেলই কিন্তু অরিজিনাল টাইটেল নয়। আই এম গিভিং ওয়ান এক্সাম্পল। আমার টাইটেল হচ্ছে সরকার,
This Sarkar is not an original title. Sarkar is a title that obtained due to some of the profession in the later time of the English period, British period. তখন যে যেমন কাজ করতো, ধর কারো বাড়ির বাজারের কাজ করতো তো বাজার সরকার, কারো অন্য কিছু করতো সেরকম সরকার, নিশ্চয় কোনো অ্যানসেস্ট্রাল ফোরফাদার্স এরকম কিছু করতেন, তাই জন্য আমার টাইটেল সরকার। কাজে অল টাইটেলস আর নট অ্যাকর্ডিং টু মান মন্দির আর দ্য পিওর টাইটেলস, but some titles they designated as the pure titles. I'm not going to the controversy which are the pure and which are the impure, but these pure titles means they belong to the same genetical family. Suppose one individual is having a title of Bose. Suppose I'm Bose. If I say that Netaji Subhash Chandra Bose is my relative, everybody will laugh. But if it is possible that if I go to my previous generation, then before that generation, এবং নেতাজি সুভাষ চন্দ্র বোসের বাড়ির লোকেরাও যদি পিছিয়ে যান, তাহলে আমরা যদি বোস হই তাহলে সেম অ্যানসেস্ট্রাল ফোরফাদার্সে পৌঁছবো। তার মানে কি আমরা সেম জেনেটিক্যাল ফ্যামিলিতে বিলং করি। এই সেম জেনেটিক্যাল ফ্যামিলির যে ম্যারেজ হয় সেই ম্যারেজকে বলা হয় কনস্যাঙ্গুইনাস ম্যারেজ। ওকে, এই কনস্যাঙ্গুইনাস ম্যারেজকে আমরা কিন্তু পেডিগ্রিতে কখনোই প্রেফার করতে পারি না, আমরা প্রেফার করি সবসময় নন কনস্যাঙ্গুইনাস ম্যারেজে। কিন্তু তার আগে আমরা কনস্যাঙ্গুইনাস ম্যারেজের একটু ডিটেলসে যাব। কনস্যাঙ্গুইনাস ম্যারেজকে আমরা আবার তিন ভাগে ভাগ করতে পারি, ফার্স্ট ডিগ্রি কনস্যাঙ্গুইনাস ম্যারেজ, সেকেন্ড ডিগ্রি কনস্যাঙ্গুইনাস ম্যারেজ অ্যান্ড থার্ড ডিগ্রি কনস্যাঙ্গুইনাস ম্যারেজ। তো দেখ আমাদের পরীক্ষাতে ফার্স্ট মানে সব থেকে ভালো, তাই তো, ফার্স্ট হওয়া, ফার্স্ট ক্লাস না আমরা সবসময় চাই, বাট ফার্স্ট ডিগ্রি কনস্যাঙ্গুইনাস ম্যারেজ ইজ দ্য ওয়ার্স্ট টাইপ অফ অল ম্যারেজেস, and this type of marriage is now not allowed anywhere of the world. But this type of marriage was very, very, very common during the Egyptian period. Why? This type of marriage, actually people at that time believed about the purity of the blood. So তারা মনে করতো কিছু ব্লাড পিওর এবং কিছু ইমপিওর, এবং একই ফ্যামিলির মধ্যে যদি বিয়ে না হয় তাহলে ইমপিওর ব্লাড মিশে যাবে, সেটা ওরা কখনোই অ্যালাউ করতো না। তাই জন্যে তখনকার সিস্টেমে ম্যারেজ কিরকম অদ্ভুত হতো জানিস? ম্যারেজ হতো বিটুইন ওন ব্রাদার সিস্টার ম্যারেজ হতো, নিজের ভাই বোন, ওল্ডার ইয়াঙ্গার এনিথিং। এবং প্রথমে যদি একটা মেয়ের ক্ষেত্রে, একটা প্রিন্সেসের ক্ষেত্রে তার এল্ডার ব্রাদার থাকতো, সে যদি যুদ্ধে মরে যেত তাহলে ইয়াঙ্গার, এরকম ম্যারেজ। And second type of marriage hoto between the parent with offspring, মা বা বাবার সঙ্গে ডাইরেক্ট ম্যারেজ যদি যুদ্ধে অন্যজন মারা যান। তো এই পিকিউলিয়ার টাইপ অফ ম্যারেজ আজকে সোশিওলজিক্যাল সিস্টেমে আমরা এটাকে একটা জঘন্য ম্যারেজ ভাবতে পারি, কিন্তু জেনেটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে এটা ছিল জঘন্য ম্যারেজ। কিন্তু তখনকার দিনে মানুষ কিন্তু এটাকে খারাপ ভাবতো না। আমরা একটা মুভির কথা চিন্তা করতে পারি, 10 কমান্ডমেন্টস বলে একটা মুভি আছে, তো সেই মুভিতে ছিল নেফারটিটি আর মোজেস, এদের দুজনের বিয়ে হওয়ার কথা, বিকজ তারা সম্রাটের ছেলে এবং মেয়ে। কিন্তু অ্যাকচুয়ালি মোজেস আর সাজার নিজস্ব ছেলে ছিলেন না। যখন বাচ্চারা জন্মায় তো ডেড বেবি হয়, কিন্তু রানীর একজন প্রধান সহচরীরও সেদিন ছেলে হয়, সেই বাচ্চাটাকে এক্সচেঞ্জ করে দেওয়া হয়েছিল এবং রানী এটা জানতেন, বাট রাজা জানতেন না। তাই পরবর্তীকালে এদের মধ্যে ম্যারেজ ঠিক হয় এবং গল্পের ঘটনা গল্পতে যা বেরোলো তাতে দে ওয়্যার ইন লাভ, কারণ তখনকার দিনে এটা সিস্টেম, অ্যান্ড বিয়ে প্রায় হতেই যাবে। এইরকম সময় হঠাৎ সারফেস হয় যে মোজেস ওর নিজের ছেলে নয়। সঙ্গে সঙ্গে কি হলো? সঙ্গে সঙ্গে মোজেসকে নির্বাসনে বা এক্সাইলে পাঠিয়ে দেওয়া হলো, রাজ্যের বাইরে বার করে দেওয়া হলো। এবং গল্প বলছে নেফারটিটি ওয়াজ বাউন্ড টু ম্যারি her 23 years younger, no, not 23 years, sorry, 17 years younger brother Ramosis. তো গল্প যদি এখানে থেমে থাকতো সেটা কিন্তু থামলো না তখনকার সিস্টেমে। কেন না? ইতিহাস বলছে রামোসিস and Nefertiti they lived happily, they have 19 children
সো এবং এরা তখনকার সিস্টেমে তখনকার দিনে সব থেকে ফেমাস কিং অ্যান্ড কুইন ছিলেন। তো কিন্তু প্রবলেম অ্যারাইজ করলো না, এদের এই যে 19 জন বাচ্চা হয়েছিল, এই 19 জন বাচ্চার 19 জনই একদম ছোট্টবেলায় নানা ডিজিজে মারা গেছেন এবং জেনেটিক্যাল ডিফেক্ট নিয়ে জন্মেছিলেন, কাজে তাদের সবাই টুল পাচ্ছে। এই ফার্স্ট ডিগ্রি কনস্যাঙ্গুইনাস ম্যারেজ হলে অফস্প্রিং এর ডিজিজ হওয়ার প্রবাবিলিটি সব থেকে বেশি। সেকেন্ড ডিগ্রি কনস্যাঙ্গুইনাস ম্যারেজ কার সঙ্গে হয়? কাজিনসদের সঙ্গে। কাজিনস, ফার্স্ট কাজিনস, মামাতো পিস্ততো জাততো খোত্ততো ভাই বোনের মধ্যে ম্যারেজ, এবং সেই ম্যারেজ হলেও যেহেতু ডিজিজ যদি প্যারেন্টে কোথাও থেকে থাকে অনেক দিন ধরে লুকিয়ে লুকিয়ে থাকলেও ম্যারেজ হলে তাদের মধ্যে থেকে ডিফেক্টিভ অফস্প্রিং আসার চান্স হয়ে যায় 50%। প্রথম টাইপ হলে 100%, এটা হলে 50%। আর মন্দের ভালো, যদিও থার্ড ডিগ্রি পুলিশের মার সবচেয়ে খারাপ, কিন্তু থার্ড ডিগ্রি কনস্যাঙ্গুইনাস ম্যারেজ মন্দের ভালো ম্যারেজ, যেখানে ম্যারেজ হয় বিটুইন কাজিনস অফ কাজিনস বা সেকেন্ড কাজিনে, মানে আমার মামাতো ভাই না, আমার মামাতো ভাইয়ের আবার মায়ের দিকের কোনো রিলেশনশিপ, একে আমরা বলছি সেকেন্ড কাজিনস। সেকেন্ড কাজিনস হলে এ ডিফেক্টিভ অফস্প্রিং হওয়ার প্রবাবিলিটি হয় 25%। প্রবাবিলিটি মানে হবে এমন কোনো কথা না, হওয়ার চান্স থাকে হচ্ছে 25%। তাহলে এখানে থাকে 100% হওয়ার চান্স, এখানে 50% আর এখানে থেকে 25%। এবার লাস্ট চলে আসি নন কনস্যাঙ্গুইনাস ম্যারেজে। নন কনস্যাঙ্গুইনাস ম্যারেজ হলে সাধারণভাবে ডিফেক্টিভ অফস্প্রিং হওয়ার কথা হচ্ছে 0। ওয়াই? আমার ফোরফাদার্সে কারোর যদি কোনো ডিফেক্টিভনেস থাকে সেটা হিডেন কন্ডিশনে আমার কাছে আসতে পারে, অন্য ফোরফাদার অন্য ফ্যামিলি থেকে এসছে এবং মিউটেশন ইজ আ সাডেন হেরিটেবল চেঞ্জ, তো ওখানে মিউটেশন হয়নি, মিউটেশন আমার ফ্যামিলিতে হয়েছে। তা আমি যদি একটা অন্য ফ্যামিলিকে ম্যারি করি তাহলে আমার অফস্প্রিং এর ডিজিজ আসার প্রবাবিলিটি জেনারেলি 0। সো from the predictive study we always prefer non-consanguineous or the other type of marriage. এটা কোনো ধর্মের কথা না, but it is proven from the scientific point of view. আমরা নেক্সট ক্লাসে এরপর থেকে বলবো। থ্যাংক ইউ।